দিদি, আর পারছি না সত্যি। সকাল থেকে এত খুঁজলাম, গ্রামের এই মাথা থেকে ও মাথা ঘুরে বেড়ালাম, কিন্তু কোথাও ছাগলটার দেখা নেই। ও তো রোজ সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসতো। আজ কোথায় গেল বুঝতে পারছি না। চলো না দিদি, বাড়ি ফিরে যাই। বসু, তুই কি বলছিস বুঝতে পারছিস? ওই ছাগলটাই তো আমাদের একমাত্র সম্বল। ওর দুধ বিক্রি করে যা পাই তা দিয়ে আমাদের সংসার চলে। ওই টাকাতেই চাল কিনি, তেল কিনি, নুন কিনি। ও না থাকলে আমরা খাবো কি? কিভাবে বাঁচবো বল? জানি দিদি, সব জানি, কিন্তু এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে আর কোথায় খুঁজবো বলো? চোখের সামনে কিছুই দেখা যাচ্ছে না, এত অন্ধকারে। হয়তো কোথাও গাছের নিচে আটকে পড়ে রয়েছে। কাল সকাল হলে আলোয় আবার খুঁজবো। এখন চলো। ঠিক আছে, তুই বলছিস যখন চল ফিরে যাই, কিন্তু মনটা কেমন অস্থির হয়ে আছে রে, ভালো লাগছে না কিছুই। দিদি, ওদিকটাই দেখো। ওটা কি? ওই নদীর ধারে মনে হচ্ছে কি যেন একটা পড়ে আছে। বিদ্যুৎ চমকাতে দেখতে পেলাম। কোথায়? কোন দিকে বলছিস? হ্যাঁ তো, সত্যি তো একটা মানুষ। মনে হচ্ছে অচেতন অবস্থায় পড়ে আছে, গায়ে ভেজা কাপড় চড়ানো। ওই বর্ষার মধ্যে নদীর জলে পড়ে হাঁপুডুবু খেতে খেতে ভেসে এসেছে এখানে বোধ হয়। দিদি, জলদি দেখ, এখনো বেঁচে আছে মনে হয়, ভালো করে দেখ। হ্যাঁ, শ্বাস চলছে। হ্যাঁ রে, বেঁচে আছে এখনো, কিন্তু শরীর তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যেতে হবে, না হলে যে মরে যাবে। তুই পায়ের দিকটা ধর শক্ত করে, আর আমি মাথার দিকটা ধরছি। যে করেই হোক নিয়ে যেতে হবে আমাদের। মানুষটাকে বাড়িতে নিয়ে গিয়ে সেবা করতে হবে। এই অবস্থায় এখানে ফেলে রাখা একদম ঠিক হবে না। বসু, তাড়াতাড়ি আগুন জ্বালা। ওর শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। অনেকক্ষণ নদীর জলে ছিল মনে হচ্ছে। ভেজা এই কাপড়গুলো এক্ষুনি খুলে শুকনো কাপড় গায়ে দিতে হবে, না হলে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে মারা যেতে পারে। দিদি, আগুন জ্বালাচ্ছি। কাঠ একটু ভেজা বলে সময় লাগছে, কিন্তু একটা কথা বলো, এই লোকটা কে? কোথা থেকে এসছে? এই নদীতে কি করছিল এমন ঝড়ের রাতে? ভেসে আসা অচেনা মানুষকে এভাবে বাড়িতে রাখা কি ঠিক হবে? লোকে কি বলবে? বসু, এখন এসব ভাবার সময় না একদম। একটা মানুষ মরতে বসেছে আমাদের সামনে, তাকে সাহায্য করাটা আগে দরকার। বাকি সব পরে ভাবা যাবে, পরে দেখা যাবে কে কোথা থেকে এসেছে। তুই এখন ওষুধের পুরনো বাক্সটা নিয়ে আয় তো, যেটা মায়ের ছিল। আচ্ছা দিদি, আনছি, কিন্তু লোকটার মুখের দিকে তাকিয়ে দেখো, মনে হচ্ছে অনেক কষ্ট পেয়েছে। কপালে একটা গভীর কাটা দাগ, হাতেও আঘাতের চিহ্ন। ও নৌকা ডুবে গেছে বোধহয় ঝড়ে, তারপর অনেকক্ষণ জলে ভেসে এসেছে। হ্যাঁ বসু, তাই তো মনে হচ্ছে। নদীতে কোনো দুর্ঘটনা হয়েছে নিশ্চয়। যাই হোক না কেন, আগে ওকে সুস্থ করতে হবে আমাদের। কাল সকালে যদি জ্ঞান ফেরে তাহলে সব জানা যাবে ওর মুখ থেকেই। দিদি, ওকে খাওয়াবো কি? আমাদের কাছে তো বেশি কিছু নেই। তুই তো জানিস আমাদের অবস্থা। যা আছে সেটাই দেব, সাদা ভাত আর কচু পাতার ঝোল। এটাই তো আমাদের রোজকার খাবার। আমরা যা খাই তাই ওকেও খাওয়াবো। গরিবের ঘরে গরিবের খাবার খাবে, এতে লজ্জা কি? ঠিক বলেছো দিদি, চলো কাজে লাগি। ভাই, একটু খাও দেখি, তোমার জন্য সাদা ভাত আর কচু পাতার ঝোল এনেছি। খেয়ে নাও তাড়াতাড়ি। আমাদের ঘরে বেশি কিছু নেই, আমরা গরিব মানুষ, কিন্তু এইটুকু যা আছে সেটা খেলে শরীরে একটু জোর আসবে, ভালো হয়ে যাবে তুমি। দিদি দেখ না, ও মাথা নাড়াচ্ছে। বুঝতে পারছি তোমার কথা, কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন? অনেক দিন তো হয়ে গেল, এখনো একদম চুপচাপ থাকাটা আমার ভালো লাগছে না। ভয়ে নাকি ঠান্ডায় গলা বসে গেছে ওর? হতে পারে বসু, নদীতে এত ঠান্ডা জলে অনেকক্ষণ ছিল, গলা ফুলে খারাপ হয়ে গেছে হয়তো। সময় লাগবে ঠিক হতে, ধৈর্য ধরতে হবে আমাদের। আমাদের মতো করে সেবা চালিয়ে যেতে হবে। কিন্তু দিদি, আর একটা চিন্তার কথা শোনো। ওকে প্রতিদিন খাওয়াচ্ছি 3 বেলা, সেবা করছি দিন রাত।
আমাদের নিজেদের খাবারও তো দিন দিন কমে যাচ্ছে। ছাগলটা তো নেই এখন, দুধ বিক্রি করতেও পারছি না, আয় বন্ধ হয়ে গেছে আমাদের। এইভাবে আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? বসু, মানুষকে বিপদে সাহায্য করলে উপরওয়ালা আমাদের সাহায্য করবে। বিশ্বাস কর, তুই এত চিন্তা করিস না। যতদিন এই মানুষটা পুরোপুরি সুস্থ না হয় ততদিন আমরা ওকে দেখব, যত্ন করব। এই অসহায় অবস্থায় ওকে ফেলে দিতে পারবো না। আর আমাদের সংসার দেখবি ঠিক চলে যাবে, কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে দিদি, তুই যা বলছিস তাই হবে। আমিও তো আসলে তাই চাই, ভালো হোক মানুষটার। দেখ, একটু হাসছে মনে হচ্ছে, ও বুঝতে পারছে আমাদের কথা। মুকুন্দ, এই ছাগলটা কিনবে তুমি? দেখো কেমন ভালো মোটা সোটা স্বাস্থ্যবান এনেছি তোমাদের জন্য আমি। অনেক মাংস হবে এর থেকে গো, ভালো দাম দিতে হবে কিন্তু আমাকে। বৌদি, এমন ভয়ানক ঝড় বৃষ্টির পরে এই ছাগল কোথায় পেলে তুমি? বাজারও তো বন্ধ ছিল ঝড়ে। আর একটা কথা বলি, ওই ছাগলটা তো দেখতে খুব চেনা চেনা লাগছে আমার, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। আরে ওই দুই বোনের ছাগল না এটা? শঙ্করী আর বসুন্ধরার ছাগল মনে হচ্ছে, তাই তো? না 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 না, একদম না, এটা আমার নিজের ছাগল। আমার এক আত্মীয়ের কাছ থেকে পেয়েছি সেদিন বিকেলে, ওরা ঝড়ের আগেই দিয়ে গেছে। এখন বলো কিনবে কিনা? তোমার অত কথা শোনার মতো সময় আমার নেই। আচ্ছা বৌদি, কিনবো তাহলে, কিন্তু একটা কথা বলি, ভালো করে ভেবো একবার। এটা যদি সত্যি অন্যের ছাগল হয় তাহলে কিন্তু বিপদ হতে পারে, তোমার ঘটনাটা জানাজানি হলে। তোমাকে কি বললাম? এটা আমার নিজের ছাগল, অন্যের নয়। এত কথা না বলে বলো তো কত দাম দেবে? ঠিক আছে বৌদি, তোমার কথাই সই। 500 টাকা দিতে পারি এই ছাগলের জন্য। 500? মাত্র 500 টাকা দেবে? এত সুন্দর ছাগলের দাম মাত্র 500 টাকা? না না, অন্তত 700 টাকা দিতে হবে, তার কমে হবে না। বৌদি, বেশি হলে 600 দিতে পারবো, এর 1 পয়সাও বেশি দেবো না। ইচ্ছে নেবে তো নাও, না হলে অন্য কাউকে দাও গিয়ে। আচ্ছা দাও দাও, 600ই দাও। এখনই নিয়ে নাও ছাগলটা, আমি আর একে বাড়ি নিয়ে যেতে চাই না। কিন্তু বৌদি, একটা কথা মনে রেখো, পাপের ফল একদিন না একদিন আসেই। তুমি যদি কারোর কাছ থেকে এটা ঠকিয়ে আনো তাহলে কিন্তু তার ফল পাবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, তোমার উপদেশটা রাখো তোমার কাছে। হ্যাঁ, আমি চললাম। মুকুন্দ কাকা, তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করব। আমাদের ওই ছাগলটা সেদিন ঝড়ের রাতে হারিয়ে গেছে, কোথাও দেখেছো নাকি? কোথায় গেল যে ও, কিছুই বুঝতে পারছি না। ছাগল হারিয়ে গেছে? কবে থেকে? কবে থেকে ওটা নেই? মানে সেই ঝড়ের রাত থেকে নাকি? হ্যাঁ কাকা, সেই রাত থেকেই আমরা অনেক খুঁজেছি, গ্রামের সব জায়গায় দেখেছি, কিন্তু কোথাও পাইনি ওকে। ও ছাড়া তো আমাদের আয়ের কোনো উপায় নেই কাকা, দুধ বিক্রি করেই সংসার চালাতে হয় আমাদের। বসুমা, একটা কথা বলি তোমাকে, তবে এখানে না, একটু আড়ালে এসো। সেই দিন সেই ঝড়ের রাতের পরেই তোমাদের পাশের বাড়ির সরলা বৌদি আমার কাছে একটা ছাগল বিক্রি করতে এসেছিল। ছাগলটা দেখতে তোমাদের ছাগলটার মতোই ছিল হুবহু। কি বলছো কাকা? সরলা বৌদি আমাদের ছাগল বিক্রি করেছে? সে কি তাহলে আমাদের ছাগল চুরি করেছে নাকি সেই রাতে? মা, আমি পুরোপুরি নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু তোমার কথাবার্তা, ছাগলটার রূপ একদম মিলে যাচ্ছে হুবহু। আমার তখনই সন্দেহ হওয়াতে আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে পেলে। বললো আত্মীয় দিয়েছে। আমার মনে হলো সে মিথ্যে বলছে। কাকা, এ তো মস্ত বড় অন্যায়। আমি এখনই দিদিকে গিয়ে সব বলবো। আমাদের একমাত্র সম্বল চুরি করে বিক্রি করেছে সে। এরকম শয়তানি তো চলতে পারে না। বলা উচিত, কিন্তু একটা কথা মনে রেখো, প্রমাণ ছাড়া কিছু করা কঠিন হবে। সে তো মানবে না তোমাদের কথা কিছুতেই। সেটা দেখা যাবে, তবে আমি এমনিতে ছাড়বো না। বৌদি, একটা কথা জিজ্ঞেস করতে এসেছি সরাসরি। আমাদের ছাগলটা সেই ঝড়ের রাতে হারিয়ে গেছে। কসাই মুকুন্দ কাকা বলল
সেই রাতের পরে তুমি নাকি ওর কাছে একটা ছাগল বিক্রি করেছিলে। মুকুন্দ বলেছে তোমাদের? সে একদম মিথ্যা কথা বলেছে। আমি কোনো ছাগল বিক্রি করিনি। আর তোমাদের ছাগল আমি কেন নেব বলো তো? আমার কি দরকার? হ্যাঁ, তোমরা আমাকে চোরের বদনাম দিচ্ছ? এত বড় সাহস! বৌদি, মিথ্যে বলছো কেন? মুকুন্দ কাকা তো সব বলে দিয়েছে আমাদের। তুমি তার পরের দিন সকালেই ছাগলটা নিয়ে ওর কাছে গিয়েছিলে, 600 টাকায় বিক্রি করেছো। এই চুপ কর, তুই চুপ কর। তোদের চেয়ে বয়সে আমি বড়, আমাকে চোর বলছিস? তোদের ছাগল আমি কেন নেব রে? আমার নিজের অনেক জিনিস আছে, বুঝেছিস তো? তোদের কিছু জিনিসের দরকার নেই আমার। আর একবার উল্টোপাল্টা কথা বললে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো এখান থেকে। বৌদি, আমরা শুধু সত্যিটা জানতে চেয়েছি। ওই ছাগলটাই আমাদের একমাত্র ভরসা ছিল। ওর দুধ বিক্রি করেই আমরা দুই বোন কোনো রকমে খেতাম। এখন আমরা কি করব বলো তো? আমাদের উপর তোমার কি একটু মায়া হচ্ছে না? আমি কিছুই জানি না, তোরা এখান থেকে যা তো। আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। কোনোদিন আমার কাছে এসব বলবি না, না হলে খুব খারাপ হয়ে যাবে। বৌদি, সত্যি একদিন বেরিয়ে আসবেই। চল বসু। ও মানবে না কিছুতেই। আমরা ফিরে যাই, কিন্তু একদিন আমরা ঠিক প্রমাণ করে দেব, সেটা মনে রেখো। দিদি, উফ, আমি কথা বলতে পারছি না গো, গলা থেকে আওয়াজ বের হচ্ছে এখন একটু একটু। ভাই, তুমি কথা বলতে পারছো শেষমেশ? এতদিন পর উপরওয়ালা মুখ তুলে তাকিয়েছে। বসো, তাড়াতাড়ি এদিকে আয়। দেখ ভাই কথা বলছে। দিদি, তোমরা দুজন আমার প্রাণ বাঁচিয়েছো সেই রাতে। আমি মরেই যেতাম নদীর ধারে পড়ে, তোমরা না থাকলে। তোমাদের এই সাদা ভাত আর কচু পাতার ঝোল, বিশ্বাস করো দিদি, জীবনে এত ভালো খাবার খাইনি কোনোদিন। এত সাধারণ খাবার, কিন্তু এত সুন্দর স্বাদ। আমার খুব ভালো লেগেছে, এবং এই খাবারটাই আমার প্রাণ বাঁচিয়েছে। দাদা, তুমি কথা বলছো? কত ভালো লাগছে তোমার গলা শুনতে। বলো, তোমার কি হয়েছিল সেদিন রাতে? তুমি কে? কোথা থেকে এসেছিলে? আমার নাম দীপক। আমি নৌকায় করে মালপত্র নিয়ে যাচ্ছিলাম সেদিন রাতে। হঠাৎ ঝড় এলো, নৌকা ডুবে গেল আমার। অনেকক্ষণ জলে ভাসলাম, হাত পা চালালাম, তারপর আর কিছুই মনে নেই গো। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম সাঁতরাতে সাঁতরাতে। ভাই, তুমি এখন ভালো আছো? শরীর সুস্থ হয়ে গেছে আগের থেকে? এটাই সব থেকে বড় কথা। তুমি এখন থেকে এখানেই থাকবে, আমাদের দাদা ভাইয়ের মতো। দিদি, কিন্তু তোমাদের মুখ দুটো কেমন যেন মলিন দেখাচ্ছে। তোমাদের খুব কষ্ট, বলো? কিছু হয়েছে নাকি? আমাকে খুলে বলো। দাদা, আমাদের একমাত্র ছাগল চুরি হয়ে গেছে সেই ঝড়ের রাতে। পাশের বাড়ির সরলা বৌদি সেটা নিয়ে কসাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে। ওই ছাগলের দুধ বেচেই আমাদের সংসার চলতো। এখন কি করব কিছুই বুঝতে পারছি না, সেজন্য মনটা খারাপ হয়ে গেছে। চুরি করেছে? এটা তো ভয়ঙ্কর অন্যায়। চিন্তা করো না তোমরা, আমি একটা ব্যবস্থা করব এর। মুকুন্দ ভাই, আমার নাম দীপক। আমি এই গ্রামের দুই বোনের কাছে এখন থাকি। ওরাই আমাকে বাঁচিয়েছে। ওদের ছাগলের ব্যাপারটা শুনেছি তোমাদের কাছে বিক্রি করেছে এই গ্রামের একজন শয়তান মহিলা। আমি দুটো নতুন ছাগল কিনতে চাই ওদের জন্য। দুটো ছাগল কিনবে? তোমার কাছে এত টাকা আছে? তুমি তো নদী থেকে ভেসে এসেছিল বলে শুনলাম। সহায় সম্বলহীন মানুষ, তুমি কিভাবে ছাগল কিনবে? হ্যাঁ মুকুন্দ ভাই, একটা কথা বলি তোমাকে, যেটা কাউকে বলিনি এখনো। আমি আসলে একজন ব্যবসায়ী, চারিদিকে অনেক বড় ব্যবসা আমার। সেদিন নৌকায় অনেক মালপত্র নিয়ে যাচ্ছিলাম, ঝড়ে সব ডুবে গেল। কিন্তু ব্যাংকে আমার অনেক টাকা জমানো আছে। যা টাকা আছে তাই দিয়ে আমি একা জীবনে শেষ করতে পারবো না। ব্যবসায়ী তুমি? সত্যি দেখে তো বোঝাই যায়নি একদম। এত সাধারণ চেহারা, সাধারণ কাপড় দেখে আমরা বুঝতে পারিনি তোমার আসল পরিচয়। চেহারা দেখে মানুষ চেনা যায় না ভাই। আমি সাধারণ মানুষের মতো বাঁচতে ভালোবাসি। যাই হোক, সেসব কথা পরে হবে। তুমি দুটো সব থেকে ভালো তোমার দোকানের সেরা সুস্থ ছাগল দাও তো আমাকে। ওদেরকে আমি আমার তরফ থেকে উপহার দেব। অবশ্যই দেব। খুব ভালো কাজ করছো তুমি। ওই দুই মেয়ে সত্যি ভালো মানুষ, অনেক কষ্টে আছে। আর একটা কথা বলে রাখি, সরলা বৌদি আবার খবর নিচ্ছিল ওদের ছাগলগুলোর ব্যাপারে। মনে হচ্ছে আবার কিছু করতে পারে।
কি বলছো? সে আবার চুরি করতে পারে? হতে পারে, ও হিংসুটে মহিলা, চরিত্র ভালো না, সাবধানে থেকো তোমরা। ঠিক আছে, খেয়াল রাখবো। আমি আছি, তোমাকে চিন্তা করতে হবে না এখন থেকে। দাদা, এ কি, তুই দুটো ছাগল নিয়ে এসেছো? তুমি তুমি কোথায় পেলে এগুলো? এত টাকা এলো কোত্থেকে তোমার কাছে? বসু, তোমাদের একটা কথা বলিনি এতদিন, এখন বলছি শোনো। আমি আসলে একজন ব্যবসায়ী। সেদিন নৌকায় অনেক পণ্য নিয়ে যাচ্ছিলাম বিক্রি করতে, ঝড়ে সব ডুবে গেল। কিন্তু ব্যাংকে আমার অনেক সঞ্চয় আছে বহু বছরের, সেগুলো থেকে সামান্য দিয়েই আমি নিয়ে এসেছি। ব্যবসায়ী তুমি? কি বলছো কি? কিন্তু আমাদের কিছুই বলনি তো আগে। আমরা তো ভেবেছিলাম তুমি সাধারণ নৌকার মাঝি, আর আমাদের মতোই গরিব মানুষ। দিদি, আগে তো কথাই বলতে পারছিলাম না, গলা বসে গেছিল। এখন বলছি সব। তোমরা আমাকে সেই ঝড়ের রাতে বাঁচিয়েছ, তোমাদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। ভাই, ঋণ শোধ করার কথা বলছো কেন? এমন কথা বলো না তুমি। আমরা মানুষ হিসেবে তোমাকে সাহায্য করেছি, এতে ঋণের কি আছে? যে কেউ একই কাজ করত। অবশ্য আজকাল আর ভালো মানুষ খুব কম আছে। দিদি, সবাই করতো না। তোমাদের সাদা ভাত আর কচু পাতার ঝোল আমাদের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। দাদা, এই ছাগল দুটোর জন্য ধন্যবাদ। এখন থেকে আশা করি আমরাও খুব ভালোভাবে থাকতে পারবো। দিদি, ওই দেখো, কেউ আসছে খুব লুকিয়ে গোপনে। মুকুন্দ কাকা ঠিকই বলেছিল, সরলা বৌদি আবার এসেছে চুরি করতে। ওর শয়তানি আর বাড়তে দেওয়া যাবে না। হ্যাঁ, ওকেই তো মনে হচ্ছে। আসতে দে, এবার হাতে না হাতে ধরবো। পালাতে পারবে না। সাবধানে থাকিস তুই, আমিও সাবধানে আছি। এই ছাগলগুলো নিয়ে গেলেই হয়, তারপর বিক্রি করে দেবো। ওই দুই বোকা মেয়ে ছেলে কিছুই বুঝতে পারবে না কে নিয়েছে, তারপর আমার টাকায় আর কে খায়। বৌদি, ধরা পড়ে গেছো এবার। আর চিটিংবাজি করতে পারবে না তুমি। হাতে নাতে ধরে ফেলেছি তোমাকে, আমরা সব দেখছিলাম। এবারেও তাহলে আমাদের ছাগল চুরি করতে এসেছিলে, তাই না? সেবার তো খুব বড় বড় কথা বলেছিলে, আর কোনো মিথ্যে কথা বলতে পারবে না বলে দিচ্ছি। এ কি, তোমরা এখানে? আমি আমি না মানে আমি শুধু দেখতে এসেছিলাম ছাগলগুলো কেমন আছে। আমি কেন চুরি করব? দেখতে এসেছিলে রাত দুটোয়? বৌদি, মিথ্যে বলে কোনো লাভ নেই। তুমি চুরি করতে এসেছিলে, প্রথমবার পার পেয়ে গেছো, ভেবেছিলে এবারও পাবে। আর তোমাকে আমরা ছাড়বো না, এর একটা করে ব্যবস্থা করে তারপরে ছাড়বো। আমাকে ছেড়ে দাও। আমি 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 কিছু নিইনি তো এখান থেকে। আর কোনোদিনও আসবো না এখানে, কথা দিচ্ছি। হ্যাঁ, আমি আমি কোনোদিনও আসবো না। আমাকে ক্ষমা করে দাও বোনেরা তোমরা। বৌদি, তুমি এখনই চলে যাও এখান থেকে। আর কোনো দিন আমাদের বাড়ির দিকে পা বাড়াবে না। পরের বার এলে থানায় দেব, পুলিশ ডাকবো, কথাটা মনে রেখো। আর না হলে গ্রামের লোক ডেকে ধরিয়ে দেব তোমাকে। আচ্ছা, যাচ্ছি। ক্ষমা করো আমাকে। আমি আর কোনোদিনও কারোর ওপর এরকম লোভ বা হিংসা কিছুই করব না। আমাকে ক্ষমা করে দাও বোন তোমরা। অনেক শিক্ষা হয়েছে আমার। আমি তোমাদের ওপর বারবার হিংসা করেছি, কিন্তু আর কোনোদিনও তোমাদের ওপর কোনো হিংসা করব না। আমাকে তোমরা শাস্তি দিও না। আমি চলে যাচ্ছি এক্ষুনি। দাদা, মুকুন্দ কাকা, আজ দিদি তোমাদের জন্য বিশেষ রান্না করেছে দেখো। সাদা ভাত আছে, গরম গরম কচু পাতার ঝোল আছে, আর সঙ্গে আছে মুরগির ঝোল। খাও, সবাই মিলে পেট ভরে খাও। আজ আমাদের চোর ধরা পড়েছে, সেই জন্য আজ আমাদের বিশেষ দিন। তার সঙ্গে আমাদের সংসারে এই যে নতুন দুটো ছাগল এসেছে, এদের সাহায্যে আমরা ভালোভাবে বাঁচতে পারবো জীবনে। দিদি, এই স্বাদ আমি সারা জীবনেও ভুলবো না। এই সাদা ভাত আর কচু পাতার ঝোল আমাকে নতুন জীবন দিয়েছে। তোমরা আমার নতুন পরিবার হয়ে উঠেছো, এবং এই গ্রাম এখন থেকে আমার নিজের গ্রাম হয়ে উঠেছে। সত্যি কথা বলেছ দীপক, শঙ্করী আর বসুন্ধরার রান্নার হাত সত্যি অসাধারণ। এমন খাবার কোথাও পাওয়া যায় না। সরলা বৌদি কাল রাতে যা করতে গিয়েছিল সেটা ভাবলে এখনো রাগ হয়। ওর মতো মহিলাকে এই গ্রামে থাকতে দেওয়াই উচিত নয়। মুকুন্দ কাকা, তুমি তো আমাদের অনেক সাহায্য করেছো। তুমি না জানালে আমরা কোনোদিনই বুঝতে পারতাম না
কে আমাদের ছাগল চুরি করেছিল? তুমি যদি ভালো মানুষ না হতে তাহলে আমরা ঠকে যেতাম। মা, সৎ মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। তোমরা ভালো মানুষ, তোমাদের ক্ষতি হতে দেখলে আমার মন মানে না। গ্রামে এরকম ভালো মানুষদেরই এক জায়গায় করতে হবে আমাদের। কাকা, তোমার মতো সৎ মানুষ এখন কম আছে আমাদের এই গ্রামে। তোমাকে অনেক ধন্যবাদ। আর দিদি, বসু, একটা কথা বলতে চাইছিলাম তোমাদের। আমাকে আবার যেতে হবে, আমার ব্যবসা আছে শহরে, সেটাও তো দেখতে হবে। তোমাদের ছেড়ে যেতে মন সায় দিচ্ছে না একদম, কিন্তু কালকে সকালেই চলে যাব। দাদা, যেও না, তুমি এখানেই থাকো না আমাদের সাথে। তুমি চলে গেলে আবার আমরা একা দুই হয়ে যাব। তোমাকে পেয়ে এত ভালো লেগেছিল, তুমি চলে যেও না দাদা। ভাই, তুমি এতদিনে আমাদের আপন হয়ে গেছো। তোমাকে ছাড়া এই ঘর একদম খালি লাগবে। থেকে যাও না ভাই। দিদি, তোমাদের এই কথা শুনে আমারও যেতে ইচ্ছে করছে না একটুও। সত্যি বলতে, তোমরা আমাকে যে ভালোবাসা দিয়েছো, যে যত্ন নিয়েছো, সেটা আমার নিজের পরিবারেও কোনোদিন পাইনি। কিন্তু আমি যদি না যাই, তাহলে আমার ব্যবসা যে শেষ হয়ে যাবে। তাহলে থেকে যাও না দাদা। তবে ব্যবসা করে আর অন্য কোথাও যেতে হবে না, এখানেই ফিরে আসবে। আমরা তিনজন মিলে একসাথে থাকবো এখন থেকে। ঠিক আছে, আমি এখানেই আসবো, আর এই গ্রামে আমরা নতুন করে সবকিছু শুরু করব। সত্যি ভাই, তুমি থাকবে আমাদের সাথে? শুনেই খুব আনন্দ হচ্ছে আমার। হ্যাঁ দিদি, পাকাপাকিভাবে থাকবো। তোমাদের এই ভালোবাসা ছেড়ে আর আমরা কোথাও যেতে পারবো না।